আসসালামু আলাইকুম। ক্ষমতাশালীকে সবাই ভয় পায়। ডক্টর মোহাম্মদ ইউনূসও সম্ভবত ভয় পাচ্ছে বিএনপিকে। এ পর্যন্ত আমি যেটা দেখলাম, যখনই তিনি যমুনায় ডেকে বসেন কোনো ব্যাপারে, জরুরি কথা হোক বা পরামর্শ বিষয়ক কথা হোক, আগে বিএনপিকে ডাকেন। অর্থাৎ বিএনপি অগ্রগামী। বিএনপি আসীন ক্ষমতার একেবারে মাথায় চূড়ান্ত লাইনে এসে যেন দাঁড়িয়ে আছে। এজন্য তিনি বিএনপিকে আগে ডাকেন। তারপরে জামাত, তারপরে জামাতের পাশাপাশি কখনো এনসিপি থাকে, কখনো এনসিপি তার পরে ডাক পায়। যাক, আমি যেটা বলছিলাম, 21 তারিখে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব যমুনায় ডেকেছিলেন নির্বাচনমুখী বা নির্বাচন বিষয়ে বা জাতীয় ঐক্যমত্যের যে সনদ, সব মিলিয়ে তিনি হয়তো কথা বলবার জন্যই, অভ্যন্তরে অনেক কিছু আছে, সেটা আমি আমার খুব কম সময়ের ভিডিও, বলবো না। কিন্তু এদের পরে বিএনপি জামাতের পরে এনসিপিকে ডেকেছিলেন। এনসিপিকে ডেকে তিনি কি বলেছেন সেটা আমার প্রয়োজন নেই বলার, কিন্তু আমার মতো গর্ধবরা যারা নাহিদদেরকে ভাবছিলাম যে এরা তরুণ রাজনীতিবিদরা কতটা পারঙ্গমতা দেখাতে সক্ষম হবে, কতটা দূরদর্শিতা দেখাইতে সক্ষম হবে, হয়তোবা এ পর্যন্তই তাদের রাস্তার শেষ পথের মাথায় এসে তারা দাঁড়িয়েছে। কিন্তু নাহিদ অত্যন্ত বিজ্ঞ, একেবারে পুরানো খেলোয়াড়, অত্যন্ত নিখুঁত নির্ভুল একটি চাল মেরে দিয়েছে ডক্টর ইউনূস সাহেবের কোর্টে। ডক্টর ইউনূস এখন অনুধাবন করতে পারবেন, বা রাজনীতির পুরা যে ব্যক্তিবর্গগুলো নিজেরা সবসময় হাইলাইট চা আছেন, একেবারে চূড়ান্ত লাইনের শীর্ষে আছেন, তারা বুঝতে পারবেন নাহিদ কতটা অ্যান্টিবায়োটিক বোমা ঢুকিয়ে দিয়েছে, মেরে দিয়েছে। সেই কথাটা হলো, জুলাই আগস্ট সৃষ্টি হচ্ছে সংবিধানের বাইরে এসে। সংবিধানে সেটা লেখা নেই যে জুলাই আগস্টের মতো আন্দোলন হবে, এবং সেটা শেখ হাসিনার আদালতের প্রসিকিউশনের আদালতে তাদের আইনজীবী বলেছে যে ছাত্রবিরোধী বৈষম্য যে আন্দোলন, ছাত্র বিরোধীর বৈষম্য যে আন্দোলন, সেটা বৈধ ছিল, কিন্তু সরকার বিরোধীর যে আন্দোলন সেটাও অবৈধ। তাহলে বুঝতে হবে অবৈধ মানেই বাংলাদেশের পক্ষে যে আন্দোলনটা সৃষ্টি হয়েছিল সেটা বৈধ, সেটার প্রয়োজন ছিল, এবং জনগণ যেটা চাই সেইটাই সংবিধান, সেইটাই আইন। অর্থাৎ নাহিদ এই জায়গাটা পরিষ্কার করেছেন যে জুলাই যে সনদ রচিত হয়েছে বা যে সনদ তৈরি হয়েছে, এটার ভিত্তি তো জুলাই আন্দোলন। আন্দোলন কার বিরুদ্ধে হয়েছে? তৎকালীন একটি সরকারের বিরুদ্ধে। বাংলাদেশের জনগণ, কোনো অস্ত্রধারী মানুষ না, বাংলাদেশের সাধারণ মানুষ একটি সংগ্রাম করে সেই স্বৈর শাসককে রাষ্ট্র থেকে বের করে দিয়েছে, এবং বের করে দেওয়ার পরে জনগণের ইচ্ছায়, জনগণের ম্যান্ডেটে, জনগণ যেটা বলবে সেটাই আইন, সেটাই সংবিধান, সেটাই চূড়ান্ত। জনগণের ম্যান্ডেটে ডক্টর ইউনূস বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান। তৎকালীন সরকারের সবাই সাংবিধানিক পদ থেকে সরে গেলেও একজন খুঁটি রেখে দেওয়া হয়েছে, সেটা হচ্ছে সুপ্পু মিয়া। এখন নাহিদ বলছে যে এটার আইনি ভিত্তি যেটা তৈরি হবে, প্রয়োগ হবে, তার যে একটি নির্বাহী আদেশ চূড়ান্ত রূপে স্বাক্ষরিত হবে, সেটা সপ্পুর স্বাক্ষর হইলে চলবে না। কারণ সপ্পু এই চূড়ান্ত যে জুলাই সনদের বাইরের প্রতিনিধিত্ব করে, এখানে তার কোনো প্রতিনিধিত্ব নেই। সে আওয়ামী লীগের রাষ্ট্রপতি, তৎকালীন সরকারের প্রতিনিধি, জুলাইয়ের প্রতিনিধি, এই সনদের প্রতিনিধি ডক্টর ইউনূস। ডক্টর ইউনূসকে নির্বাহী আদেশে স্বাক্ষর করতে হবে। তার মানে কি? ডক্টর ইউনূস যখন এই সনদে স্বাক্ষর করবেন, তখন বৈধতা পেয়ে যাবে এই সরকারের, তখন বৈধতা পেয়ে যাবে এই আন্দোলন, সংগ্রাম, অভ্যুত্থান, বিপ্লব, যাই বলি না কেন, সমস্ত কিছুর চূড়ান্ত অনুমোদন হবে তখন, যখন ওই সনদে ডক্টর ইউনূস সাহেব সই করবেন। অর্থাৎ তিনি প্রতিনিধি এই জুলাই আগস্টের। মারিটা কোথায়? এই নির্বাহী আদেশে
রাষ্ট্রপতি স্বাক্ষর করতে পারবেন না। অর্থাৎ জুলাই আগস্ট রাষ্ট্রপতিকে অনুমোদন দেয় না, জুলাই আগস্ট আওয়ামী লীগের প্রতিনিধিত্ব মেনে নেয় না, জুলাই আগস্ট তৎকালীন স্বৈর শাসকের কোনো অনুমোদিত বা অনুমতি দেওয়ার মতো কোনো ব্যক্তি নয়, তারা মানে না, সেটা মানছে না। এই কণ্ঠস্বরই হচ্ছে পুরা জাতির, পুরা রাষ্ট্রের, পুরা দেশের মানুষের কণ্ঠস্বর। অর্থাৎ জুলাই আগস্টই সঠিক, তার আগে যা ছিল সম্পূর্ণ অবৈধ, সেই জায়গাতে আমরা নেই। এখানে পরিষ্কার হয়ে যাবে ৭২-এর সংবিধান থাকবে কি থাকবে না। এখন তো এটা চূড়ান্ত পর্যায়ে রূপ নেবে, আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশের মাটিতে থাকবে কি থাকবে না। এখন চূড়ান্ত হয়ে যাবে যে সংগ্রাম হয়েছে, যারা শহীদ হয়েছে তারা বীরের মর্যাদা পাবে কিনা, যারা আহত হয়েছে, পঙ্গু হয়েছে, তারা রাষ্ট্রের সম্মান, রাষ্ট্রীয় সম্মান পাবে কিনা, এখানেই চূড়ান্ত হয়ে যাবে। এনসিপি যে সনদ তৈরির কথা বলছে, এই সনদই এনসিপিকে রাষ্ট্রের বর্তমান পরিস্থিতির জন্য বিরুদ্ধ যে জায়গাটা, অবস্থানটা তৈরি করে দেবে। এতে করে অনেক কিছু পিছিয়ে যাবে, অনেক কিছু নূতনভাবে রাজনৈতিক ঘরোয়ানার মধ্যে এক ধরনের পরিচ্ছন্নতার একটি আবাসস্থল, রাজনৈতিক অঙ্গনের আবাসস্থল তৈরি হওয়ার মোক্ষম পথ তৈরি হবে। যদিও এর ভিতরে অনেক প্রশ্ন উঠেছে। কেউ আন্দোলনে ছিল, আন্দোলনে বিএনপি বারবার অস্বীকার করলেও তার ফলাফল কিন্তু ভোগ করতে চাচ্ছে বিএনপি। এই যে ফলাফল ভোগ করতে চাচ্ছে কার মাধ্যমে? ডক্টর মোহাম্মদ ইউনূসের মাধ্যমে। ইউনূস সনদে সই করেছে, সনদের বহিঃপ্রকাশ নির্বাচনের পরিস্থিতি সৃষ্টির জন্য, এবং তার ভিতরে বিএনপি আসছে। তার মানে এই সনদের ভিতরে বিএনপি অঙ্গীকারাবদ্ধ হয়ে, অনুমোদন হয়ে বিএনপিও রাজনীতির ভিতরে ঢুকছে। তার ভিতরে তার মানে সমস্ত সংস্কারের মধ্যেই এরা চলে আসবে। কিন্তু যদি সপ্পু এই জায়গাটায় সই করে, স্বাক্ষর করে, প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে যাদের বিরুদ্ধে, যেমন গতকাল সরোয়ার সাহেব, ব্যারিস্টার সরোয়ার, যে অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার পক্ষে তিনি আইনজীবী হিসাবে নিয়োগ পেয়েছিলেন, তার একদিন পরে কিন্তু তিনি তার নাম প্রত্যাহার করে নিয়েছেন। অর্থাৎ তিনি নিজেই গুমের একজন বাদী, তিনি আবার কিভাবে সেখানে গুমের পক্ষের ওই আসামিদের পক্ষে কাজ করবেন? ঠিক তেমনি সপ্পু একজন এই জুলাই আগস্টের বাদী, এই জুলাই আগস্টের তিনি বিপরীতের একজন মানুষ। তিনি তো এখানে সই করতে পারেন না, তিনি কেন এখানে আসবেন? এর ভিতরেই তার ঢোকার কথা না, প্রশ্নই আসে না। এখানে ঢুকবে জুলাই আগস্টের প্রতিনিধিত্ব করে যারা, তাদেরকে নিয়ে এটা তৈরি হবে। যেটা বলছিলাম, বিএনপির অনেক লোক আন্দোলনের সাথে থাকলেও, নেপথ্যে থাকলেও, তারা প্রকাশ্যে বা স্বীকৃতিস্বরূপ জুলাই আগস্টের আন্দোলনের ভিতরে আসেনি। যদি না আসে, এখন তারা প্রশ্ন করছে অন্তর্বর্তীকালীন সরকারে কোনো দলের লোক, দলের লোক বলতে কি বোঝায়? ওনারাও তো ওই যে দলের লোক নির্বাচন করে, মনে হয় 10 টাকা, 5 টাকা না 20 টাকা স্লিপ আছে, সেখানে টাকা দিয়ে তার নাম টাম লেখায় দলের সদস্য করে নেয় তারা। এখন এনসিপি যে দল তৈরি হয়েছে আন্দোলনের পরে, সজীব ভুঁইয়া বা সান্ডা মাহফুজ, এরা কি এনসিপির থেকে কোনো টোকেন গ্রহণ করেছে কিনা? পদে তো নাই, কোনো জায়গায় নাই, কিন্তু তারা জুলাই আগস্টের প্রতিনিধিত্ব করেছিল বড় জায়গায় অঙ্কের। মাহফুজ আলম বাদে ও ছিল না। কেউ যদি বলে থাকে হ্যাঁ ফোনে কথা বলেছে, কিসে কথা বলেছে, আমি মানি না, সেটা আমি মেনে নেইনি। কারণ যেটা দৃশ্যমান, পিছনে কে থাকলো, পিছনের দরজা দিয়ে ঢুকে পড়ে আমি তো মহানায়ক, এগুলো কোনো নাটক হয় না। 71 সালে শেখ মুজিবের বিন্দু মাত্র স্বাধীনতা যুদ্ধের ভূমিকা নেই।
পরবর্তীতে তিনি মাঠ দখল করে নিয়ে হ্যাঁ তাজউদ্দিন আমি প্রধানমন্ত্রী হব, আমি রাষ্ট্রপতি হব, বাকশাল তৈরি করে নিয়ে একচ্ছত্রভাবে দেশ তার কবজার ভিতরে নিয়ে আসবে, এটা জনগণ তো মেনে নেয়নি। যাক, মাহফুজ আলমকেও আমি ওইভাবে মেনে নিই না, কিন্তু সজীব ভুঁইয়া, আসিফ সজীব ভুঁইয়া, তাকে আমি সরাসরি মাঠে দেখেছি। বাংলাদেশের পতাকা তার মাথায় বাঁধা ছিল, আন্দোলনের ভিতরে ছিল। সে জুলাই আগস্টের আন্দোলনের ভিতরে ছিল, কিন্তু যখন এনসিপি তৈরি হয় সেখানে তো সে প্রতিনিধিত্ব করেনি বা কোনো পদে নাই সে। তাহলে সে কীভাবে দলের লোক হলো? তাহলে সে দলের লোক হয়ে যদি উপদেষ্টার ভিতরে থাকতে, দলের বাইরে থাকা, এনসিপির বাইরে থেকে শুধু জুলাই আগস্টের প্রতিনিধিত্ব করার জন্য সে ওইখানে আছে। একদিকে জুলাই আগস্টের সনদে সই করছেন, সেটা মেনে নিচ্ছেন, আবার সেই জুলাই আগস্টের যে সংগ্রামে প্রতিনিধিত্ব করলো সেখানে উপদেষ্টা হিসাবে বসে আছেন, তাকে মেনে নিচ্ছেন না। মানে দুধ খাবেন, গোশ খাবেন না। জুলাই আগস্টের ফল যেটা, সেটা ভোগ করতে চাচ্ছেন, কিন্তু ওখানে সজীব ভুঁইয়া বসে আছে, সেটা মানতে চাচ্ছেন না। সেটা যদি প্রশ্নবিদ্ধ করেন, সেটা যদি না মেনে নেন, তাহলে সংস্কার কিভাবে মেনে নেবেন? কিসের সংস্কার করছেন আপনারা? নোট অফ ডিসেন্ট দিয়ে যে সংস্কার করেছেন সেইটাই প্রতিফলিত করার চেষ্টা করছেন। নির্বাচন কমিশন ইউনিক একটি প্রতিষ্ঠান, একেবারে স্বতন্ত্র। যে নির্বাচন হবে দেশে, তার ভিতরে কোনো উপদেষ্টা, কোনো সরকার, কোনো দল, সিভিলিজম, কোনো প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনী, কোনো কিছুই তার ভিতরে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না। এমনই তো একটি পরিস্থিতি, বা এটাকে কি বলবো, প্লেইং ফিল্ড যেটাকে বলছে আর কি, লেভেল প্লেইং ফিল্ড যেটাকে বলছে, সেই লেভেল প্লেইং ফিল্ড তৈরির জন্যই তো এই সরকার। সেই জায়গাটাতে চাপ না দিয়ে সজীব ভুঁইয়াদের পিছনে লাগছে। সেই জায়গা চাপ দেন, কীভাবে নিরপেক্ষ নির্বাচন করা যায়। নিরপেক্ষ নির্বাচন হলে ভরাডুবি হবে সেটা ভাবছেন? যদি ভোটাররা ভোট না দেয় সেটা তো হবেই, বাইরে থেকে চাপ দিলেও হবে, না দিলেও হবে। সজীব ভুঁইয়া ওখানে একা বসে থেকে নির্বাচনে কতটুকুন প্রভাবিত করতে পারবেন? আর আপনারা হেরে যাবেন। আপনারা তো হেরে গেছেন। জোর করে সাদেক হোসেন খুকার ছেলে ইশাক যা করেছে ঢাকাতের মানুষকে বিমুখ করে ছেড়েছেন আপনারা। সমস্ত ভার্সিটির ছেলেরা কাদেরকে বেছে নিয়েছে? আপনারা সেই সব জায়গাগুলোতে না তাকিয়ে, যেখানে দরকার নাই, যেখানে মানুষের সেন্সিটিভ আবেগ, ভালোবাসা, সেই সব জায়গাতে আপনারা কোরাল মারতেছেন। কোরাল মারি নিজেদের ঘাড়ে আরও দুর্নামের বোঝা বয়ে আনতেছেন। সজীব ভুঁইয়া উপদেষ্টা পদে বসে থাক, তাকে উপদেষ্টা রেখেই নির্বাচন করে দেশপ্রেমিক দল হিসাবে আপনারা ক্ষমতায় আসার চেষ্টা করেন। কারণ ওর গায়ে এখনও ব্যথা সারেনি। ওর গায়ের থেকে যে মাংস চামড়া তুলে ফেলা হয়েছিল সেখানে এখনও পুরোভাবে সেরে যায়নি। বাইরে থাকলে অনেক ভালো চিকিৎসা নিতে হতো তাকে, কিন্তু ওই জায়গাটাতে গিয়ে সে ভালো চিকিৎসাও নিতে পারেনি। কিন্তু আপনি কি করেছেন? আপনি তো মঞ্চ ছেড়ে পালিয়েছেন 2 মাইল দূরের বোমার শব্দ শুনে। আপনি কোথায় ছিলেন সেই সময়, সেই আন্দোলনের ভিতরে? সজীব ভুঁইয়া ওখানেই থাক, তাকে সম্মানের চোখে দেখে বলেন যে ওইখানে বসে থাক, আমরা নির্বাচন চাই। সজীব ভুঁইয়াকে বলেন নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড তৈরি করতে, সেটা বলেন। তা না করে শত্রু কেন বাড়াচ্ছেন? মানুষ যেখানে ভালোবেসে যে পরিস্থিতি তৈরি করেছিল, ওখানে যারা বসে আছে অনেক মানুষের আত্মার জায়গায়, ওখানে শ্রদ্ধার চোখে, ভালোবাসার চোখে, স্নেহের চোখে, সব জায়গায় ওই সজীব ভুঁইয়ার দিকে তাকিয়ে কোটি কোটি মানুষ আশ্বস্ত হয় যে তাদের নির্যাতন দেখে যারা আন্দোলনে গিয়েছিল তারা খুশি হয় যে তাদের প্রতিনিধি ওখানে একজন আছে। সেই জায়গাতে কেন নিজেদের কর্মফলের উপরে নিজেরা বিশ্বাস রাখতে পারছেন না? নিজেদের রাজনৈতিক যে আবহ সৃষ্টি করেছেন এদেশে, তার উপরে ভোটের সন্ত্রাসের জায়গায় আপনারা ফার্স্ট। নিজেরা মারামারির জন্য আপনারা চূড়ান্ত পর্যায়ে আছেন, কিন্তু মানুষের উপরে ভরসা করতে পারছেন না। নিজের দলের কর্মকাণ্ডকে নিয়ে ক্ষমতায় যাওয়ার, ভোটারদের ভোট আকৃষ্ট করবার মতো আশ্বস্ত জায়গা আপনারা তৈরি করতে পারেননি, যার জন্যেই শকুনের মতো চোখ দিচ্ছেন। সজীব ভুঁইয়া কোথায় বসে আছে, বা সান্ডা মাহফুজ আলমের কথা বারবার নিতে হচ্ছে আমাকে। এর ভিতরে যে কেন যে একে নিয়ে আসলো আল্লাহ জানে, যার জন্য নিতে হচ্ছে। এদের দিকে চোখ পড়ছে।
যাক, যাই করেন না কেন অভ্যন্তরীণভাবে, কিন্তু নাহিদ যে রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়েছে সেটা বুঝতে হবে আপনাদেরকে। ফখরুল সাহেব, এই ধরনের একটি উক্তি কথা আপনি কি এ যাবৎ পর্যন্ত আপনার দলের পক্ষ হয়ে বলতে পেরেছেন? সে যে কথা বলেছে, সৎ সাহস আছে আপনাদের? সেই ধরনের প্রজ্ঞাবান রাজনৈতিক নেতা, আপনি হয়তো প্রতিমন্ত্রী ছিলেন বিএনপির, আপনার এবার হলে আপনারা অনেক বড় বড় মন্ত্রিত্ব জায়গায় যাবেন, তো আপনাদের রাজনৈতিক অঙ্গনের জ্ঞান দণ্ডমান কোন অবস্থায় আছে নিজেরা তৈরি বুঝে দেখুন। নিজেরা এক জায়গায় বসে কথা বলে দেখুন, এইসব ছেলেদের কাছে আপনারা রাজনৈতিকভাবে শিশু হয়ে গেলেন, বাচ্চা হয়ে গেছেন, ওদেরকে অনুসরণ অনুকরণীয় জায়গা অবস্থায় চলে গেছেন আপনারা। অতএব যা বলেন, যেটা বলেন না কেন, রাজনৈতিক মানুষের পক্ষে হয়ে কথা বলার চেষ্টা করেন, সেটা মানুষ গ্রহণ করবে, সম্মানের চোখে দেখবে। এবং নাহিদদের সাথে আমি ইদানিং আজ 2 দিন ধরে শুনতে পাচ্ছি বিএনপির একটি দর কষাকষি চলছে। এরা যদি আপনাদের পাশে এসে দাঁড়ায়, আপনাদের দল সম্মানিত হবে। অন্তত আপনাদের দল বলা ভুল হবে, দল জিয়াউর রহমানের, ম্যাডাম খালেদা জিয়ার। কিন্তু আপনারা সেই জায়গাটাকে যেভাবে নোংরামের ভিতরে নিয়ে গেছেন, নোংরার আবর্জনার ভিতরে, তাকে কর্দমার ভিতরে, গন্ধযুক্ত ভিতরে নিয়ে গেছেন, সেটা কিছুটা হলেও সুগন্ধিযুক্ত বাতাস হয়তো বইবে। মানুষের একটি ভালোবাসার জায়গা আপনাদের একটি কোণে সৃষ্টি হবে যদি এনসিপির এই ছেলেগুলাদেরকে আপনাদের পাশে বসাতে পারেন, আপনারা সম্মানিত হবেন। উইদাউট সালাউদ্দিন, সালাউদ্দিনও পুরা বিএনপির প্রতিনিধিত্ব করেন, একটি এদেরকে কি বলবো, মাফিয়া চক্রের প্রতিনিধিত্ব করেন, এবং ভারতের প্রতিনিধি একেবারে পুরাপুরি রয়ের এজেন্ট এই লোকটা। এর যে কার্যক্রম, এর চলাফেরা, এর তাকানো, এর একেবারে পার্সোনালিটি নিয়ে অনেক প্রশ্ন। আমি এর আগে একটা ভিডিওতে বলেছিলাম যে যখন এই এনসিপির ছেলে মেয়েরা পাশে এসে বসে, সে যে তাদের দিকে তাকায় বা তাদের দিকে পা তুলে দিয়ে বসে থাকে, একেবারে নেক্কারজনক অবস্থায় ভাবে নিজেকে উপস্থাপন করেন। অন্তত সেই জায়গাটার থেকে আপনারা কিছুটা হলেও অন্তত ভালোবাসার একটি জায়গায় আগাইতে পারবেন সাধারণ মানুষের কাছে। অতএব নাহিদকে সালাম জানান, নাহিদকে অভিনন্দিত করেন এই জায়গাটা তৈরির জন্য। যে কথা নাহিদ বলেছে, আমি আশা করি সেই জায়গাটা আপনাদের অবস্থান দৃঢ় করবেন, এবং সেটা দৃঢ় হলেও আপনারা শক্তিশালী হবেন, এবং বিগত ভবিষ্যৎ যে রাজনৈতিক জায়গা, মাঠ তৈরি হচ্ছে, সেখানে আপনাদের স্থায়িত্ব বাড়বে। আপনাদের দল আরও রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন মানুষের সেবা করার পথ খুঁজে পাবে। নাহিদের এই কথার ভিতরে সেই তথ্য আছে, যদি আপনারা বুঝে থাকেন। আসসালামু আলাইকুম।